অনেক জায়গায়, অনেক ছবিতে, অনেক পোস্টে হয়তোবা দেখে থাকতে পারেন যে ইকরা এবং তিথি একই সাথে আছে, একই জায়গায় আছে, হয়তোবা কোনো পার্টিতে বা কোনো কফি শপে বা যে কোনো আড্ডায়। এরকম অনেক অনেক মোমেন্টস আমাদের একসাথে আছে, আমিও ছিলাম। এই আমার জন্মদিনে, আমার এই বছরের আগের বছরের জন্মদিনে সবাই ইনভাইটেড ছিল, সেখানে তিথিও ইনভাইটেড ছিল। যদি বিষয়টা এতটাই টক্সিক হইতো তাইলে কি এই জিনিসটা এত সহজ হইতো একটা মেয়ের জন্য, যে তার হাজব্যান্ডের একটা মেয়ের সাথে রিলেশন, সেই মেয়েটাকে তার বার্থডেতে ইনভাইট করে তার সাথে কফি খেয়ে তার সাথে আড্ডা দিয়ে জিনিসটাকে, কেমন না বিষয়টা? এবং সেটা তো একবার দুইবার না, একাধিকবার। দীর্ঘদিন একসাথে কাজ করার কারণে, একসাথে স্ক্রিন শেয়ার করার কারণে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা আর্টিস্টের সাথে একটা আর্টিস্টের ভালো বন্ধুত্ব, ভালো বন্ডিং হইতেই পারে। তিথির সাথেও আমার খুবই ভালো একটা বন্ডিং ক্রিয়েট হয়েছিল এবং একটা নির্ভরশীলতার জায়গা আমাদের মধ্যে ছিল। তার মানে এই না যে আমি ইকরাকে ডিভোর্স দিয়ে তিথিকে বিয়ে করব। এই কথা না আমি কোনোদিন ইকরাকে বলছি, না তিথি কোনোদিন আমাকে এই কথা বলছে। সো এইটাকে এত জাস্টিফাই আপনারা করতে পারেন না। আই হ্যাভ প্রুভ, আমি 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 কয়েক জায়গায় লিখছি যে তুমি আমার ওয়াইফ, ইকরাকে, যে তুমি আমার ওয়াইফ। তো আমার লাইফে ওয়াইফ একটাই, অ্যান্ড ইট ইজ ইউ, অ্যান্ড আমি তোমাকে ডিভোর্স দিব না, আমি তোমার সাথে সংসার করতে চাই। কয়েকবার এই কথা আমার কনভারসেশনে লেখা আছে, আপনারা দেখবেন। তিথির প্রতি এই সুন্দর একটা নির্ভরযোগ্যতার জায়গা তৈরি হওয়ার পেছনে যে কারণটা, সেটা হচ্ছে যে চারপাশে এত এত ভুল মানুষ দেখছি, চারপাশে এত এত কি বলে এটাকে, দুধের মাছি আমি পাইছি এই বিগত বছরগুলোতে। ওকে আমার কাছে অনেস্ট মনে হয়েছে, ওকে আমার কাছে ডেডিকেটেড মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে অন্তত এই মানুষটা আমার জন্য ক্ষতিকারক না। তো যখন আপনি আপনার সারাউন্ডিংসে এরকম একটা মানুষ পাবেন যে মানুষটা আপনার জন্য ক্ষতিকারক না, ডেডিকেটেড, এবং এবং যার সাথে আপনার মেন্টালিটি ম্যাচ করে, ওই মানুষটা সাথে আপনার ভালো বন্ডিং হওয়াটা খুব স্বাভাবিক। শুধু আমার না, আর অনেকের এরকম হয়। আমার এখন যেটা মনে হইতেছে সেটা হচ্ছে যে ইকরা আমার কাছে যতবার ডিভোর্স চাইছে, ও যতবার বলছে যে আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমার আসলে ওকে ডিভোর্স দিয়ে দেওয়া উচিত ছিল, তাইলে অন্তত ইকরা তো বেঁচে থাকতো। একটা টক্সিক সম্পর্ক ধৈরা বাইন্ধা টাইনা হ্যাচড়া টিকায় রাখার থেকে আসলে ওই সম্পর্কটা না থাকাই ভালো। অন্তত মানুষগুলো তো জীবিত থাকতো। দেখেন, ইকরা মারা গেছে, ইকরা একা মারা যায়নি, ইকরার সাথে আমাকেও নিয়ে গেছে। আমি এখন একটা জিন্দা লাশ। পৃথিবীতে সবচেয়ে বড় শাস্তি কি হইতে পারে? আমি যদি ফাঁসিতেও ঝুলি, ওটা আমার কাছে কোনো পানিশমেন্ট না, শাস্তি না। আমাকে যদি আপনারা মব করে মাইরাও ফেলেন, সেটাও আমার জন্য শাস্তি না। আমি আমার শাস্তি পায়া গেছি। এবং এই যে জিন্দা লাশ হয়ে বেঁচে থাকাটা, এটা আমাকে সারা জীবন বয়ে বেড়াইতে হবে। ওর অভাব আমার সারা জীবন ফিল করতে হবে। আমার নিজের জন্য বাঁচার আসলে আর কিছু নাই। আমি আমার শাস্তি পায়া গেছি। আমি এর চেয়ে বড় কোনো শাস্তি হইতে পারে না যে আমি একটা জীবিত লাশ হয়ে সারাটা জীবন পার করব। বিশ্বাস করেন, আমার দম বন্ধ হয়ে আসে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আমি আমি 5 মিনিট পর পর আমি উন্মাদ হয়ে যাইতেছি। বাট ইভেন আমি সুইসাইড করারও অনেক চিন্তা ভাবনা করতেছিলাম। বারবার মনে হচ্ছিল যে আমি ইকরার কাছে চলে যাই, ইকরা আমাকে ডাকতেছে। কিন্তু যখনই রিজিকের চেহারাটা চোখের সামনে ভাইসা ওঠে না, ওই মুহূর্তে আসলে আর কিছু মাথায় কাজ করে না। মনে হয় যে না 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 না, আমি করতে পারবো না, রিজিকের জন্য আমার বাঁচতে হবে। আপনারা প্লিজ প্লিজ রিজিকের জন্য হইলেও আমারে বাঁচতে দেন, আমারে দেশে আসতে দেন প্লিজ। আপনারা যদি রিজিককে ভালোবাসেন, আমাকে একটা সুযোগ দেন রিজিকের যোগ্য পিতা হয়ে দেখানোর। আমি ওকে একটা সুন্দর জীবন দিতে চাই। আমি ওর মায়ের অভাব পূরণ করতে পারবো না, কিন্তু আমি ওকে আমার বাবার ভালোবাসা থেকে, আমি ওর বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করতে পারবো না। আমি চাই না, আমি ওকে একটা আদর্শ বাবা হয়ে দেখাইতে চাই।
আমার সন্তানটা আমার সাথে খুব কানেক্টেড, যারা আমার কলিগ তারা দেখছে, তারা জানে যে আমার ছেলেটা আমার জন্য কি পরিমাণ ক্রেজি, পাগল। আমাকে আমার ছেলের কাছে যাইতে দেন আপনারা প্লিজ, ও আমার জন্য অপেক্ষা করতেছে। ওকে ওকে আমি মানুষের মতো মানুষ করতে চাই, ওকে আমি পৃথিবীতে সুখের একটা জীবন দিতে চাই, প্লিজ।